বলি আগে, আমি বুঝতে পারছি না কিছু। আমি আমার অতীত নিয়ে বর্তমানের সাথে কথা বলতে চাই না, তবুও বলতে হচ্ছে। আমি এই নামে জুইকে ডাকতাম। হুম, আমাকে ডাকতেন। মানে কী সব বলছো নিতু? নিতু এবার নড়ে চড়ে বসলো। সিদ্ধান্ত নিল সব হেয়ালি ছেড়ে এবার সত্যিটা সামনে নিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। নিতু শুধালো, 11 বছর আগের সেই কোচিংয়ের কথা মনে পড়ে আপনার? আপনার বন্ধু আমাদের কোচিংয়ে বাংলা ব্যাকরণ পড়াতো। আপনি তখন সদ্য চাকরিতে ঢুকেছিলেন। ছুটিতে বাড়ি এসে 1 মাসের মতো আপনার বন্ধুর জায়গায় আপনি কোচিংয়ে পড়িয়েছিলেন, কারণ স্যারের মা অসুস্থ ছিল। এখানে ওখানে যেতে হচ্ছিল। উৎস দ্রুত এসে নিতুর পাশে বসলো। কাপা কাপা গলায় বলল, তার মানে তুমি সেই কোচিংয়ের স্টুডেন্ট ছিলে? হ্যাঁ, আপনি যেদিন প্রথম আসেন কোচিংয়ে সেদিনই আপনাকে দেখে পছন্দ হয়েছিল। তখন আমি প্রথম বাটন ফোন কিনেছিলাম। অনেক জিদ করার পর মা কিনে দিয়েছিল। কিন্তু আপনার নম্বর কিভাবে পাবো, তার জন্য আমার ফোন হারিয়ে গেছে। পাচ্ছি না বলে আপনার ফোন থেকে ফোন করানো হচ্ছিল। উৎস ভ্রু কুচকে বলল, সেটা তো জুই করেছিল। আমি ওকে দিয়ে করিয়েছিলাম। তোমার বন্ধু ছিল? হ্যাঁ, আপনার সাথে। তারপর আমার মেসেজে কথা শুরু হয়। আমার যেমন আপনার সাথে কথা বলতে ভালো লাগতো, সেরকম আপনারও ভালো লাগতে শুরু করে। উৎসের চোখ দুটো যেন বেরিয়ে আসার জোগাড়। কিছুতে এত প্যাঁচালো অতীত বিশ্বাস হচ্ছে না তার। একটা মানুষ এত ডিটেইলে কিভাবে আরেকজনের ব্যক্তিগত কথা জানতে পারে, যদি না সে সত্যি বলে। কিন্তু জুই, কিছুই মাথায় ঢুকছে না উৎসের। নিতু ফের বলে উঠল, আপনি আমাকে বিকাল ফুল নাম দেন। আমি নিজের নাম আপনাকে তখন জানাইনি। শুধু বলেছিলাম আমার নাম কোনো এক ফুলের নামে। তখন আপনি ওই নামটা দেন, কারণ আপনি বিকেলেই আসতেন কোচিংয়ে। বিকেলে আমাদের সাক্ষাৎ হতো, আর ফুলের নামে আমার নাম, এই দুটো জিনিস মিলিয়ে আপনি আমার নাম বিকেল ফুল দিয়েছিলেন। যদিও আমি আমার পরিচয়ে কখনো আপনার সামনে যাইনি। আর ওটাই ছিল সবচেয়ে বড় ভুল। আপনার আমার কি কথা হতো সব কিছু জুই জানতো। একদিন আমার ফোনটা সত্যি সত্যি চুরি হয়। আমি টাইফয়েডে আক্রান্ত হই তখনই। কোচিংয়ে যেতে পারিনি সপ্তাহখানেক। এরপর যখন গেলাম ততদিনে আমার সর্বনাশ। আমার সবচেয়ে কাছের বান্ধবী করে ফেলেছে। সে আপনার কাছে আমি সেজে কথা বলে, দেখা করে, আপনার সাথে রিলেশনে গিয়েছে। বিশ্বাস করুন, এটা দেখে আমি আবার অসুস্থ হয়ে যাই। পরে ভেবেছিলাম সব সত্যি আপনাকে জানাবো, কিন্তু জুই আমার বাড়ি এসে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আমি যেন না জানাই আপনাকে এসব। আমিও কোরবানি দেই আমার ভালোবাসা। তবে আপনার সাথে ওকে সহ্য করতে না পেরে যে কোনো মতে মাধ্যমিক দিয়ে বিদেশ চলে যাই। নিতুর পুরো কথা চুপচাপ মন দিয়ে শুনল উৎস। যত দূর মনে করতে পারল, নিতুর বলার কথার সাথে অতীতের ঘটনাগুলো মিলে যাচ্ছে। তবে 6টা বছর যাকে ভালোবেসেছিল তাকে অবিশ্বাস করতে মন চাইছে না। মানুষ এভাবেও মিথ্যের মাধ্যমে কারো জীবনে এসে সারা জীবন থেকে যাওয়ার কথা ভাবতে পারে। মিথ্যের মাধ্যমে এসেছিল যার জন্যই বোধহয় টিকে থাকতে পারেনি। ভালোবাসা ভরপুর থাকার পরেও বিচ্ছেদ ঘটেছে কোনো না কোনোভাবে। ওৎসের বুক ভারী হয়ে আসছে। মানুষ চিনতে সে এতটা ভুল করেছে? এভাবেও মানুষকে ঠকানো যায়? তার গলা ভারী হয়ে এলো। বাধা বাধা শব্দে বলল, আমাকে এভাবে ঠকানো হয়েছে? আমিও তো এতটাই অন্ধ ছিলাম যে বিশ্বাসও করে নিয়েছিলাম। নিতু উৎসের দিকে তাকিয়ে বলল, আপনার কিছুই করা ছিল না। আমরা একদিনও কলে কথা বলিনি, বললে হয়তো কণ্ঠস্বর চিনে ফেলতেন। তাছাড়া জুই তো পুরোটাই আমার নকল করে। আপনার সাথে আমি হয়েই ছিল। উৎস নিতুর দিকে অসহায় চোখে তাকালো। জোরপূর্বক হেসে বলল, বিচ্ছেদের এতগুলো বছর হয়ে গেছে, একটা দিনও যোগাযোগ করার ইচ্ছে হয়নি আমার। প্রথম কিছুদিন কষ্ট হয়েছিল, এটা সত্যি। কিন্তু এখন আমার তাকে একটাবার কল করতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে ঠিক কী ক্ষতিটা আমি তার করেছিলাম, যার জন্য সে আমার জীবনটা এমন করে দিয়েছিল। আপনাকে হারানোর পর আমার আর কাউকে দেখে ভালো লাগেনি, অনুভূতি জাগেনি। আপনার সাথে আবার সেদিন দেখা হলো, দুর্ঘটনাবশত জানতে পারলাম আপনি সেই উৎস। বিয়েও হলো তখন থেকে। আমি শুধু আপনার সাথেই থাকতে চেয়েছি। এই মুহূর্তে আপনাকে সব জানাতে পেরে কি যে স্বস্তি লাগছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, জানো, কোনো সত্য এরকমও হয়।
মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি বা কোনো গল্প পড়ছি। হলো তো, মানুষের জীবনেই যে গল্পের চেয়ে অনেক অন্যরকম ঘটনা ঘটে। তোমার বন্ধুর উপর তোমার রাগ নেই? আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে। নিতু প্রলম্বিত শ্বাস ফেলল, মৃদু হেসে বলল, ছিল, এখন নেই। যাকে না পেয়ে ক্ষোভ ছিল সে এখন আমার, পুরোটাই আমার। তবে তার সাথে কখনো দেখা হলে জানতে চাইবো। তার যেহেতু ছেড়ে যাওয়ারই ছিল, তাহলে আপনাকে আমার কাছ থেকে ওভাবে ছিনিয়ে কেন নিয়েছিল? সূচনার আগেই কেন সে আমার ভালোবাসার ইতি ঘটিয়েছিল? আমি একটা মানুষ যার জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে মিথ্যার মধ্যে। যে মানুষটা ঠকালো তাকেই ভালোবেসে ঠকে যাওয়ার কারণে আমি তোমাকে হারাতে বসেছিলাম। কত বোকা আমি! নিতু কোমল স্বরে শুধালো, আপনি আমাকে বিশ্বাস করেছেন? আমি আপনাকে সত্যিটা জানাতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল আপনি আমাকে ভুলেই বুঝবেন। উৎস নিতুর গাল ছুঁয়ে বলল, আমি অবুঝ নই নিতু, তবে সত্যটা হজম করতে কিঞ্চিত সময় লাগছে এবং লাগবে। আপনি বিশ্বাস করেছেন তো যে আমি মিথ্যে বলিনি? আমি আপনার... নিতুকে থামিয়ে দিয়ে উৎস বলে উঠল, প্রিয় বিকাল ফুল। নিতু এক পলকে চেয়ে রইল উৎসের দিকে। উৎসের হাত তখনও নিতুর গাল ছুঁয়ে আছে। দুজনের চোখ দুজনাতে সীমাবদ্ধ। কোনো এক ক্ষণে নিতুর চোখ ছলছল করে উঠল। মৃদু গলায় বলল, আপনার বকুল ফুল জুই ছিল না, আপনার বকুল ফুল ছিলাম আমি, ক্যামেলিয়া। উৎসের মধ্যে আফসোসের সৃষ্টি হলো। তুমি তো তোমার নামটাও বলছিলে না, শুধু হিন্ট দিয়েছিলে কোনো এক ফুলের নামে তোমার নাম। জুই যখন সামনে এসেছিল, নিজের পরিচয় দিয়েছিল, স্বাভাবিকভাবেই আমি তাকেই মেনে নিয়েছিলাম। আমার এখন ভীষণ আফসোস হচ্ছে, মানুষ চিনতে না পেরে আমার জীবনে এতগুলো বছর নষ্ট হলো। আমাকে এত ভালোবাসা, এত করে চাওয়া মানুষটাকে আমি চিনতেই পারিনি। নিতু নিজের গালে রাখা উৎসের হাতে নিচেও হাত রাখলো, বলল, আপনার প্রতি অনুভূতি জন্মেছিল, সেটা প্রগাঢ় ভালোবাসায় রূপ নেয়ার আগেই সবচেয়ে কাছের বন্ধুটি আপনাকে কেড়ে নিল। আপনিও চিনলেন না। আমি পরে জুয়ের সাথে কখনো এ বিষয়ে কথাই বলিনি। শুধু সে একবার সবকিছু সামনে আসার ভয়ে আমাকে অনুরোধ করেছিল আমি যেন আসল সত্যিটা আপনাকে না জানাই। সে আমাকে বলেছিল আপনাকে প্রচণ্ড ভালোবাসে। আমিও চাইতাম আপনি ভালো থাকুন। তবে আপনাদের দুজনকে নিজের চোখের সামনে একসাথে দেখতে পারছিলাম না। কান্না আসতো আমার। তখনই মায়ের সাথে জেদ করে ওইটুকু বয়সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিই। নিজের এলাকা ছাড়ি, নির্দিষ্ট একটা সময়ে নিজেকে কিছুটা ভালো রাখার দায়ে বিদেশে পাড়ি জমাই। ভেবেছিলাম আপনারা ভালোই আছেন। উৎস নিতুর দিকে কিছুটা এগিয়ে নিতুর কপালে চুমু খেলো। মায়াভরা চোখে নিতুকে দেখলো কিছুক্ষণ। আশা করছি আমার সত্যিকারের বিকাল ফুলের সাথে আমার সারাটা জীবন ভালো কাটবে। সৃষ্টিকর্তা যেহেতু নিজেই তোমাকে দ্বিতীয়বারের মতো আমার কাছে পাঠিয়েছেন, আমার করে দিয়েছেন, সেহেতু তোমাকে আমার সাথে তিনিই ভালো রাখবেন। ওনার পর তোমার সব দায়িত্ব আমার। আমি থাকাকালীন একটা আঁচড় তো দূরের কথা, কোনো কঠোর কথাও তোমাকে আঘাত করতে পারবে না। আমি গত কয়েকদিনে বুঝেছি আমার ভালো থাকার কারণ হয়ে উঠেছ তুমি। আর আজ এত বড় এত কঠিন সত্য জানার পর তোমাকে না ভেবে থাকাও যে অসম্ভব। আমি ভালোবাসাকে নয়, ঠকানোকে ভয় পেতাম। ভালোবাসা তো ভালো রাখে, ভালোবাসা কখনো কমতে দিও না। তোমার কাজ শুধু আমাকে একটু ভালোবাসা, আমি কিঞ্চিত ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না নিতু। নিতু প্রলম্বিত শ্বাস ফেলে চোখে চোখ রেখে বলল, আপনি না থাকাকালীন 11 বছর শুধু আপনাকেই ভালোবেসেছি। একবার ভাবুন, আপনি আমার হয়েছেন এটা জানার পর আমার অনুভূতি ঠিক কতটুকু লাগাম ছাড়া আপনাকে ভালোবাসতে। উৎস আলগোছে নিতুকে নিচের বুকের সাথে জড়িয়ে নিল। পুরনো সত্য সামনে আসায় নতুন পরিচয়ের এই মানুষটাকে বুকে নিতেই যেন মুহূর্তের মধ্যেই বুকটা শীতল হয়ে গেল। নিতুও শক্ত করে জড়িয়ে ধরে রইল প্রিয় মানুষটাকে। ওভাবেই স্বল্প আওয়াজে বলল, সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে সাহেব, ফ্রেশ হয়ে নিন। আমি যাই, চা করি। চায়ের নেশা চড়ে যাচ্ছে। উৎস নিতুকে ছেড়ে সোজা হয়ে বসে বলে উঠল, তোমার কি চায়ের পরিবর্তে কখনো আমাকে পাওয়ার নেশা চড়ে না? নিতু দুষ্টু হেসে জবাবে বলল, চড়েছিল বলেই তো আপনার নেশায়... চুপ! উৎস আনন্দে বলে উঠল, তা আপনার নেশা কাটবে কখন?
সব নেশা কি কাটে? আর কাটলেও কি লেবু পাড়িতে কাটে? আপনার নেশা কাটাতে আপনাকেই লাগবে। আপনি যেখানে মুখ্য সেখানে নেশাকে আর নেশা কাটায় কি সেটা ভাবার ফুসরত আছে কি? উৎস কিছু বলার আগেই নিতু এবার উঠে দাঁড়ালো, বলল, জলদি ফ্রেশ হয়ে নিন, আমি এখনই আসছি। আজ থেকে তুমি করে বললে হয় না? উৎসের প্রশ্নে মুচকি হাসল নিতু। কিছুক্ষণ উৎসের দিকে ভ্রু কুচকে তাকিয়ে চুপ রইল। ঠোঁট কামড়ে বলল, তোমার সাথে তুমি করে বলতে হবে, সমস্যা নেই, তুমি করেই না হয় বললাম। বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল নিতু। নিতু চা বানানোর উদ্দেশ্যে নিচে এলো। রান্নাঘর ফাঁকা, কাজের মেয়েটা এখনো আসেনি। নিতু সরাসরি ফরিনা বেগমের রুমে প্রবেশ করলো। ফরিনা বেগম কারোর সাথে ফোনে কথা বলছিলেন। নিতুকে দেখে অল্পতেই কথা শেষ করলেন তিনি। নিতু পাশে গিয়ে বসতেই তিনি মলিন মুখে বললেন, দুদিন পর পর কি ঝামেলায় পড়তে হচ্ছে দেখতো মা। নিতু শুধালো, কি হয়েছে আম্মা? যে মেয়েটা কাজ করছিল বাসায় সে রাতে বাড়ি গেল, এখনো আসে না দেখে কল দিলাম। এখন কল রিসিভ করে বলছে সে নাকি কাজে আসবে না। আগে থেকে না বলে কিভাবে বিপদে ফেলে দিল। এভাবে কেউ কাজ ছাড়ে? অন্তত 2 সপ্তাহ হাতে রেখে বলবে তো যাওয়ার কথা। এখন আবার নতুন করে কাকে খুঁজবো, কোথায় খুঁজবো? নিতু ফরিনা বেগমকে আশ্বস্ত করে বলল, এখন আর আপাতত কাউকে নিতে হবে না আম্মা, আমি পুরোটা দেখে নিতে পারবো। সময় নিয়ে বাড়ি কাপড় পরিষ্কারের জন্য ছোটা কাজের বুয়া নিলেই হবে। রান্নাটা আমিই দেখে নিব। আপনার ছেলে তো কালকের দিন পরেই চলে যাবে বাসায়, আমি আর আপনি, কোনো সমস্যা হবে না। ফরিনা বেগম আফসোস করে বললেন, তোমার তো চাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। কিছু হবে না বললে তো হবে না, আমি জানি সমস্যা হবে। এত চিন্তা করতে হবে না, আপনি বিশ্রাম নিন, আমি গিয়ে দেখি নাস্তা কি বানানো যায়। আমিও আসি, চলো। আপনি কেন আসবেন? আপনি রুমেই থাকুন, প্রয়োজনে আপনার ছেলেকে কানে ধরে নিয়ে আসবো। ফরিনা বেগম মুচকি হাসলেন। কানে ধরার মতো অনুমতি দিল। দেবে না মানে? তেলিয়ে তেলিয়ে বউ নিয়ে আসছে, বউয়ের অত্যাচারও সহ্য করতে হবে, বউকে কাজে হেল্পও করতে হবে। অবশ্যই, প্রয়োজনে সব কাজ করে দিতে বাধ্য আমার ছেলে। নিতু ঠোঁট টিপে হেসে বলল, ইয়েস শাশুড়ি আম্মা। নিতুর চা নিয়ে রুমে আসতে দেরি হচ্ছে দেখে ফ্রেশ হয়ে উৎস নিচের দিকে রওনা দিল। নিচে এসে রান্নাঘরে উকি দিতেই দেখলো নিতু আটা মাখছে। রান্নাঘরে এদিক ওদিকে খুঁজে কাউকে না পেয়ে রান্নাঘরে এসে নিতুর পাশে দাঁড়ালো। মেয়েটা কোথায়? নিতু হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছে শুধালো, কোন মেয়ে? কাজ করে যে। কাজ ছেড়ে দিয়েছে, আসবে না আর। বাড়িতে এই সমস্যাটা দেখছি খুব হচ্ছে। এখন আর আলাদা করে কাউকে রাখতে হবে না, বাসায় মানুষ থাকবো দুজন, আমিই করে নিতে পারবো। তুমি এক কাজ করো এখন। উৎস উৎসুকভাবে জানতে চাইল। কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। নিতু মৃদু হেসে আটা মাখানো হাতেই উৎসের গাল টেনে দিয়ে বলল, এই না হলে আমার জামাই আলু ভাজি হচ্ছে, ওটা একটু নেড়ে দাও, শুধু নিচে যেন পুড়ে না যায়, খেয়াল রেখো। উৎস নিতুর কথা মতো কাজ করলো। নিতুও নিচের কাজ করছে। কয়েকটা রুটি বানিয়ে অন্য চুলায় সেকা শুরু করলো। কাজের ফাঁকে নিতুকে পেঁয়াজ মরিচ বের করতে দেখে উৎস বলে উঠল, কি করবে? ডিম ভাজি, পেঁয়াজ মরিচ কাটতে হবে। নিতুর হাত থেকে ওগুলো নিয়ে বলল, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। পারবে? অভ্যেস আছে। উৎসের দিকে এগিয়ে এলো নিতু। বুকের বাম পাশে এক আঙুল দিয়ে ঠ্যাস দিয়ে বলল, আর কিসের অভ্যেস আছে আমার পরের? উৎস ঘাড় ঘুরিয়ে একবার পেছনে দেখে ফের নিতুর দিকে তাকিয়ে ডান হাতে নিতুর কোমর ধরে টেনে নিচের কাছে নিয়ে বলল, তুমি চাইলে বউকে আদর করার অভ্যেস গড়ে তুলবো। জুয়ের সাথে আমার যখন বিয়ে হয় তখন আমি তার চোখে আমার জন্য ভালোবাসা স্পষ্ট দেখেছি। আমি বাসায় থাকলে তার খুশির সীমা থাকতো না। চলে যাওয়ার 2 দিন আগে থেকে কান্নাকাটি করতো,
চলে যাওয়ার পর তাকে ফোন করলে প্রায় সপ্তাহখানেক মন খারাপের গল্প শুনতে হতো। আমাকে ছাড়া তার ভালো লাগে না, থাকতে ইচ্ছে করে না, একা একা লাগে, কত কথা। আমারও সেম অনুভূতিটা হতো। তারপর সব অনুভূতির ইতি টেনে সে ছুটল বিলাসিতার পেছনে। তার কাছে ভালোবাসা হলো তুচ্ছ, আর নিজেকে ভালো রাখা হলো মুখ্য। উৎস থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল, নিতুর দিকে তাকিয়ে বলল, বিলাসিতা আর প্রতিপত্তির লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। সাথে যদি থাকে স্বামীর সাথে দূরত্ব, তাহলে তো কোনো কথাই নেই। আমি যখন জবে থাকতাম তখন ধীরে